আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু, ১০ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি রাসায়নিক গুদাম। নির্বাচনে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ, অভিমত মির্জা ফখরুলের। নভেম্বরে গণভোটের দাবি। রোববারের মধ্যে সিদ্ধান্ত না জানালে এনসিপিকে নিজ বিবেচনায় প্রতীক দেবে ইসি, শাপলার দাবি। রেমিটেন্স না এলে টিকত না অন্তর্বর্তী সরকার, ইতালিতে বললেন ডক্টর ইউনূস। বিভিন্ন সংস্থার প্রধান এবং রাষ্ট্রনায়কদের সাথে বৈঠক। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুনের ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসায়নিকের গুদাম থেকে আসা ক্ষতিকর গ্যাসে এতগুলো প্রাণহানি ঘটেছে। দুপুরের আগে লাগা আগুন সন্ধ্যা পর্যন্ত নেভাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। রাসায়নিকের গুদাম থাকায় বেশ বেগ পেতে হচ্ছে তাদের। আগুন নেভাতে কাজ করছে মোট ১২টি ইউনিট। মরদেহগুলো পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। ময়না তদন্ত শেষে হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। বেলা ১১:৩০টার দিকে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে কারখানায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিকের গুদামে। বিষাক্ত রাসায়নিক পদার্থের ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিকেল নাগাদ উদ্ধারে যোগ হয় মোট ১২টি ইউনিট। ফায়ার কর্মীদের সহায়তা এগিয়ে আসে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, শিক্ষার্থী সহ স্থানীয় অনেকে। আগুনের তীব্রতা খুব ভয়াবহ। মেইন রোডেও আমরা থাকতে পারতেছি না তীব্রতার কারণে। ভিতরে যারা রেস্কিউ করছে ওনারা বেরোচ্ছে, ওনাদের ট্রিটমেন্ট দিচ্ছি, আবার যাচ্ছে, আবার বেরোচ্ছে, আবার যাচ্ছে। আগুনের ভিতর দিয়েই কোনো রকম বের হয়ে এসে পড়ছি। আমার লোকজন যেগুলো ছিল ফ্যাক্টরিতে ১৮ জনের মতন, তারাও বের হয়েছে। বিকেল ৩:৩০টার পর নিয়ন্ত্রণে আসে কারখানার আগুন। উদ্ধার কাজ ব্যাহত হয় গুদামে থাকা বিভিন্ন রাসায়নিক দ্রব্যের কারণে। ৪টার দিকে প্রাণহানির দুঃসংবাদ জানায় ফায়ার সার্ভিস। ফায়ার ফাইটার যারা প্রথম ফার্স্ট রেসপন্ডার, তাদের থেকে আমরা যখন শুনলাম যে তারা অনেকেই চলে যেতে পেরেছে, বাট ইনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি। তবে এটা বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে। তবে আমরা এ পর্যন্ত 9টি লাশ পেয়েছি। অভিযান শুরুর কয়েক ঘন্টা পরও রাসায়নিকের গুদামের ভেতর উদ্ধার কাজ করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তি। বারবার সবাইকে আহ্বান জানানো হচ্ছিল নিরাপদ দূরত্বে থাকার জন্য। আমাদের পাশে যেই কেমিক্যাল গোডাউনটি রয়েছে, আমি এইমাত্র দেখে আসলাম যে এটা এখনো ভিতরের দিকে আগুন জ্বলছে। সুতরাং এটা কিন্তু আসলে রিস্কি। আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না, ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না। ন্যূনতম ৩০০ গজ আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না। আগুনের খবর পেয়ে ছুটে আসেন শ্রমিকদের স্বজনরা। তারা জানান অনেকেরই মিলছে না খোঁজ। আমার মায়ের জামাইরা বাঁচাছি না। এই ভিতরে কাজ করতে হবে। দূরে যাবে খাইতে বিল্লা যাই না। আমি সকালে 9টায় বাড়িছি কামে, তো আমি এই পর্যন্ত কোনো খবর জানি না। এ পর্যন্ত নাকি আমার মেয়ের ফোন বন্ধ, কোথায় আছে বলতে পারতাছি না। ওটা তো আগুন লাগছে না, 3 তলাটার মধ্যে কাম করতো। ও বের হইতে পারে নাই, ওর লাইন চিপ কইছে, ও বের হইতে পারে নাই। তাৎক্ষণিকভাবে কারখানার মালিক পক্ষের কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বলেছেন রাসায়নিকের গুদামটিকে শাহ আলম কেমিক্যাল ফ্যাক্টরি হিসেবে চেনেন স্থানীয়রা। এ ঘটনায় দগ্ধ কয়েকজনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মিরপুরের রূপনগরের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মী আলামিন হক অহনের কাছ থেকে। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি এই মুহূর্তে। অহন, ঘটনাস্থলে সবশেষ পরিস্থিতি কি? একটু আগে আমরা দেখছিলাম যে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, একটু বিস্তারিত জানাবেন। আমাদের সঙ্গে রূপনগর থেকে যুক্ত আছেন অহন এবং ঢাকা মেডিকেল থেকে আজিজ। আমি যদি সরাসরি সেই দৃশ্য দেখাই, ধোঁয়া উঠছে এবং যেহেতু এটি কেমিক্যালের একটি কারখানা ভবন এবং কেমিক্যাল মজুদ ছিল, যেখানে রাসায়নিক মজুদ থাকার কারণে সেখানে এখন পর্যন্ত সেখানে এই ধোঁয়া দেখা যাচ্ছে। এবং আমরা যতটা জেনেছি, যে আপনি জেনে থাকবেন কেমিক্যালের এই ধরনের আন্তর্জাতিক যে কোড অগ্নি নির্বাপনের, সেক্ষেত্রে হঠাৎ করেই সেখানে পানি দেয়া যায় না এবং সেটির বিস্ফোরণ ঘটতে পারে এমন আশঙ্কায় শুধুমাত্র এখন খুবই কম পরিমাণে পানি ছিটিয়ে সেটিকে একটি ঠান্ডা পর্যায়ে রাখা যায় কিনা সেই ব্যবস্থায় করা হচ্ছে এবং সেটি আগামীকাল দুপুর পর্যন্ত লেগে যেতে পারে। এবং যে পরিমাণ
কেমিক্যালের মজুদ আছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কেমিক্যাল যদি শেষ পর্যন্ত জ্বলতেই থাকে সেটি আগামীকাল দুপুর পর্যন্ত লেগে যেতে পারে, যে কারণেই এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যেসব কর্মী আছেন তারা কিন্তু একেবারে ভিতরে ঢোকার পর্যন্ত অবস্থায় নেই। যেটি আমি বলছিলাম, আন্তর্জাতিক অগ্নি নির্বাপন কোড অনুযায়ী ভেতরে ঢোকার কোনো সুযোগ নেই এখন পর্যন্ত, এবং এই কেমিক্যাল যখন একেবারে নিঃশেষ হয়ে যাবে তখন হয়তো তারা সেটি ঢুকতে পারবেন। এখন পর্যন্ত নতুন করে আর কোনো হতাহতের সংখ্যাও জানানো হয়নি, এবং যে মরদেহগুলো পাওয়া গেছে সেই মরদেহগুলোর ডিএনএ টেস্ট করতে হবে সেটি আমরা আগেই জানিয়েছিলাম, এবং একটি বেসরকারি উদ্যোগে অনেকেই নিখোঁজ যারা আছেন সেই তালিকা করার চেষ্টা করছিলেন। আমরা দেখেছি 16 জনের বাইরেও কিন্তু আর কোনো তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ 16টি মরদেহ পাওয়া গেছে এবং 16 জনই এখন পর্যন্ত তাদের স্বজন নিখোঁজ বলে জানিয়েছেন। এবং উৎসুক জনতা যেমন হয়েছেন, এবং আমরা দেখছিলাম রাজনৈতিক অনেক নেতাকর্মীরাও তারা আসার চেষ্টা করছিলেন এখানে এসে, তাদের সেই অনুভূতির কথা বলছিলেন। আমরা দেখছিলাম, শুধু সেই ভিড়ভাড়টাও আমরা দেখাতে চাই। ড্যাবের মহাসচিব যেমন এসেছেন, এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে মাত্রই জামায়াতে ইসলামের পক্ষ থেকেও কিন্তু এখানে আসা হয়েছে, এবং তারা নিশ্চয়ই সেই সহমর্মিতা কিংবা নিহতদের আত্মার মাগফিরাতের কথা বলবেন। একই সঙ্গে এই অঞ্চলে তো অনেক কেমিক্যাল গোডাউন আছে, সেই কেমিক্যাল গোডাউনগুলো কেন সরিয়ে নেওয়া হচ্ছে না সেই ব্যাপারেও কিন্তু একটি বিষয় বলা দরকার। এবং আপনাকে জানিয়ে রাখি, 1984 সালের যে আইন সেই অনুযায়ী চলছে, অর্থাৎ 150 বছরের আগের আইনে এই কেমিক্যাল ব্যবস্থাপনা কোনোভাবেই চলতে পারে না। এই বিষয়ে সাধারণ মানুষ যারা আছেন তারাও তাদের আক্ষেপের কথা জানাচ্ছিলেন। অহন, ধন্যবাদ আপনাকে। বিস্তারিত নিশ্চয়ই আরো জানবো পরবর্তীতে আপনার কাছ থেকে। আমরা একটু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। আরেক সহকর্মী আজিজ এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সঙ্গে। আজিজ, আমরা 16 জনের নিহত হওয়ার খবরের মধ্যে জেনেছি, আহত যারা আছেন কি অবস্থা এবং সেটার সংখ্যা কি জানানো গিয়েছে কিনা, হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলছে কিনা একটু বলবেন। ধন্যবাদ তিতুমির। আপনি যেমনটি বলছিলেন যে 16 জনের যে নিহতের সংখ্যা সেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই 16 জনের মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের যে মর্গ আছে সেখানে এনে রাখা হয়েছে, এবং সেখান থেকেই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে তার আগে যেটি করা হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আমাদের যে বিষয়টি জানিয়েছেন, তিনি বলেছেন যে যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগেরই পরিচয় শনাক্ত করা এখন বেশ কঠিন হয়ে পড়েছে। সেক্ষেত্রে সবার আগে তাদের প্রোফাইল করা, ডিএনএ প্রোফাইল করা হবে, তারপর স্বজনদের কাছে নিহতদের মরদেহগুলো হস্তান্তর করা হবে। তুমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ঢাকা মেডিকেলের পাশে যে জাতীয় বার্ন ইনস্টিটিউট আছে সেখানে আহত 3জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে বিষয়ে স্বাস্থ্য সচিব জানিয়েছেন যে তাদের অবস্থা খুব বেশি গুরুতর নয়, এবং তারা এখন শঙ্কামুক্ত। তবুও তাদেরকে চিকিৎসার আওতায় রাখা হয়েছে এবং তারা পরিপূর্ণ সুস্থ